সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক মুক্তপাঠ অনলাইন কার্যক্রমে আজকে আমি তোমাদের সাথে উপস্থিত আছি ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, ভাইস প্রিন্সিপাল, STS নার্সিং কলেজ, বনানী, ঢাকা। আজকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ক্লাসের প্রথম বর্ষের আমরা বেসিক সায়েন্স থেকে তোমাদের পড়াবো। এখনকার যে পাঠ সেটি হচ্ছে প্রেজেন্টেশন অন লাইফ। আমি আজকে লাইফের ওপর তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। তোমাদের দীর্ঘক্ষণ সময় যতক্ষণই থাকবে ততক্ষণে আমাদের এই ভিডিওটি সুন্দরভাবে তোমরা উপভোগ করবে। আমি আশা করি তোমাদের জন্য এটি উপকার হবে। আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব, তোমরা আমাদের সাথেই থাকো। প্রেজেন্টেশন অন লাইফ। আমরা বেসিক সায়েন্স ক্লাসের তোমাদের এখনকার যে পাঠটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে প্রেজেন্টেশন অন লাইফ। লার্নিং অবজেক্টিভ। Upon the completion of this session, students will be able to define life, describe the properties of life. এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে লাইফ কি বা লাইফ সম্পর্কে ডেফিনেশন করতে হবে, আর লাইফের প্রপার্টিস বা লাইফের গুণাবলী কী কী আছে বা ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে সেগুলি সম্পর্কে বলতে পারবে স্টুডেন্ট বা ডেসক্রাইব করতে পারবে। দিস ইজ পিকচার। এখানে দেখো ফুটন্ত তিনটা চারা গাছ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা যদি এভাবে বলি ছোট থেকে বড়, তাহলে এটা প্রথম মাত্র আজকে হয়তো জন্ম নিয়েছে, পরেরটা একদিন আগে বা কয়েক ঘন্টা আগে, তারপরেরটা আরও একদিন বা 2-3 দিন আগে। আবার বিপরীত দিক থেকে যদি আমরা যাই, এটা হয়তো কয়েকদিন হয়েছে, এটা 1-2 দিন, অথবা এটা আজকে। তো এইটা হচ্ছে আমাদের একটা গাছের জীবন। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা জীবন এভাবেই পরিচালিত হয়, আস্তে আস্তে ছোট থেকে বড়, তারপরে বৃদ্ধ, আবার ডিক্লাইন, আবার মৃত্যু। তো এভাবে হচ্ছে জীবন। তো আসো আমরা দেখি লাইফের ডেফিনেশনে কি বলা হয়েছে। Definition of life. Life, a living matter that shows certain attributes that include responsiveness, growth, metabolism, energy, transformation and reproduction. Life হচ্ছে একটা বস্তু, একটা জীবিত বস্তু, লিভিং ম্যাটার, দ্যাট শোস সার্টেন অ্যাট্রিবিউটস, যার মধ্যে কিছু গুণাবলী থাকবে, এমন কিছু গুণাবলী থাকবে যে গুণাবলীগুলির মধ্যে রেসপন্সিভনেস, কোনো কিছুকে সে রেসপন্স করবে। অর্থাৎ তাকে যদি ধাক্কা দেওয়া হয় বা আমরা যদি বলি যে একটা মানুষকে শুয়ে আছে, পড়ে আছে, তাকে যদি আমরা ধাক্কা দিই তাহলে সে নড়াচড়া করে, এরকম তার মধ্যে এরকম একটা রেসপন্স থাকতে পারে। ডাক দিলে তার কাছ থেকে সাড়া পাওয়া যায়। গ্রোথ, তার বৃদ্ধি, অর্থাৎ গাছ লাগাইলাম, সেটাই এক জায়গার মধ্যে পড়ে আছে, ওই যখন 1 বছর আগে যেরকম মানে ফুটে উঠেছিল এখন সেই অবস্থায় আছে তা না, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, গ্রোথ হতে থাকবে। মেটাবলিজম হবে, খাবার দাবার তা সে খাবে, সেগুলি মেটাবলিজম হবে, শরীরের জন্য প্রয়োজন পড়বে। এনার্জি, এনার্জি ট্রান্সফরমেশন, তার বডিতে তার যে শক্তি সেটা ট্রান্সফর্ম হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম হবে। অ্যান্ড রিপ্রোডাকশন, এবং বংশবৃদ্ধি হবে, তার মাধ্যমে আরেকটা প্রাণী বা
আরেকটা সেলের জন্ম হবে। এই হচ্ছে লাইফ। তাহলে লাইফটা হচ্ছে যে শুরু থেকে একটা সাইকেলের মতো, যেটা শুরু হলো, আবার শেষ হবে, আবার মৃত্যু হবে, আবার আরেকটা জীবন শুরু হবে, সেরকম। লাইফ দ্য কন্ডিশন দ্যাট ডিস্টিংগুইশেস অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস from inorganic matter, including the capacity for growth, reproduction, functional activity, and continual change preceding death. এখানে আবার বলছে যে লাইফটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেটাকে ডিস্টিংগুইশ করা যাবে বা আলাদা করা যাবে। একটা অ্যানিমেল এবং একটা প্লান্ট, তাকে আমরা একটা ইনঅর্গানিক ম্যাটার থেকে বা একটা অজৈব বস্তু থেকে আমরা আলাদা করতে পারবো। সেই আলাদা করার জন্য তার কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা আলাদা করতে পারবো। যেমন আছে গ্রোথ, অর্থাৎ তার গ্রোথ হবে, রিপ্রোডাকশন হবে, ফাংশনাল অ্যাক্টিভিটি থাকবে এবং কন্টিনিউয়াল চেঞ্জ থাকবে, এবং সর্বশেষ মানে মৃত্যু পর্যন্ত তার এই কাজগুলি চলতে থাকবে। তাহলে আমরা এটাকে বলবো লাইফ। ওকে শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো যে আমাদের জীবন কি বা জীবন কাকে বলে? নাও আমরা এখন দেখব প্রপার্টিস অফ লাইফ বা ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। তাহলে আমরা এতক্ষণ লাইফ সম্পর্কে পড়লাম বা লাইফ কাকে বলে এটা জানলাম। এখন আমরা জানব যে লাইফ, একটা লাইফে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে আমরা লাইফ বলবো বা জীবন বলবো। এখানে আমরা একটা চিত্র, এখানে তোমরা নিশ্চয়ই একটা চিত্র দেখতে পারতেছ। এই চিত্রের মধ্যে 5টা-6টা চিত্র দেওয়া আছে। একটা চিত্রের মধ্যে 5টা-6টা ছবি এখানে আছে। এই ছবিগুলির মধ্যে ইউনিসেলুলার ব্যাকটেরিয়াম, এটা হচ্ছে ইউনিসেলুলার ব্যাকটেরিয়াম। তারপরে মাল্টিসেলুলার টিস্যু ইন হিউম্যান, তারপরে হচ্ছে স্মল ড্রয়িং অফ কানেকটিভ টিস্যু, ইপিথেলিয়াল টিস্যু, তারপরে মাসল টিস্যু, নার্ভাস টিস্যু, এরকমভাবে দেওয়া আছে। এবং এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে একটা আপার হিউম্যান বডি। তাহলে এই যে এতগুলি জিনিস আমাদের বডিতে সুন্দর করে সাজানো আছে, এত সুন্দর করে সাজানো। এখানে যেমন মুখ, নাক, মুখ, তারপরে লাংস, এখানে দেখানো হয়েছে। তো এটাই বলছে যে অর্গানাইজেশন একটা জিনিস বা একটা বিষয়, সেই বিষয়টা আমাদের লাইফের মধ্যে থাকবে। অর্গানাইজেশন, ইভেন লিভিং থিংস are highly organized, meaning they contain specialized coordinated parts. All living organisms are made up of one or more cells, which are considered the fundamental units of life. তাহলে এখানে এই যে আমরা যে সেগুলি নিয়ে এখানে আমরা চিত্রে দেখলাম, এগুলি প্রত্যেকটারই কিন্তু একটার পর একটা সুন্দর করে সাজানো আছে, অর্গানাইজ করা আছে। বডির মধ্যে কোথায় নাক থাকবে, কোথায় চোখ থাকবে, কোথায় মুখ থাকবে, কোথায় কোন টিস্যু দিয়ে কোন সিস্টেমটাকে তৈরি করা হবে, সেটা কিন্তু একেবারেই সাজানো। সুতরাং প্রত্যেকটা লাইফের একটা বা প্রত্যেকটা সেলেরই কিন্তু একটা অর্গানাইজেশন আছে। ঠিক সেরকমভাবেই তাকে সাজানো হয়েছে, যেরকমভাবে হলে এই সেলটা সুন্দরভাবে চলতে পারবে, অর্থাৎ এই সেল চলতে আর কোনো বাধা বিপত্তি পড়বে না। দেন মেটাবলিজম। Life depends on an enormous number of interlocking chemical reactions. These reactions make it possible for organism to do work, such as moving around or
catching prey, as well as growing, reproducing, and maintaining the structure of their bodies. Metabolism is the chemical reaction in the body cells that change food into energy. Our bodies need this energy to do everything from moving to thinking to growing. In short, the chemical processes that occur within a living organism in order to maintain life called metabolism. তাহলে আমরা আমাদের এই লাইফটাকে চালানোর জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়, এটা আমরা জানি। তো শুধু খাদ্য গ্রহণ করলেই কিন্তু একটা লাইফ চলে না, সেই লাইফের মধ্যে থাকতে হবে মেটাবলিজম। অর্থাৎ এই মেটাবলিজম হচ্ছে এটা একটা কেমিক্যাল প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা যা খাই দাই সেই খাবারগুলি আমাদের বডিতে কোথায় যাবে, কোথায় হজম হবে, তারপরে সেই খাবারটা একবারে শেষের দিকে ইন্টেস্টাইনে গিয়ে তার যে নির্যাস আছে সেটা চলে যাবে রক্তে, আর বাকিটা আমাদের বডি থেকে পায়খানা বা প্রস্রাবের মাধ্যমে এটা বেরিয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মেটাবলিজম। এই মেটাবলিজমটা হচ্ছে দুই ধরনের বা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যানাবলিজম, আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম হচ্ছে বিল্ডস মলিকুলস রিকোয়ার্ড ফর দ্য বডিজ ফাংশনালিটি, আর ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন বিগ কমপ্লেক্স মলিকুলস ইনটু স্মলার ইজিয়ার টু অ্যাবজর্ব। একটা হচ্ছে বাঙ্গে, আরেকটা হচ্ছে গড়ে। তা আমাদের বডিতে কিন্তু এরকম বাঙ্গা এবং গড়ার কাজ এই মেটাবলিজমের মাধ্যমেই চলতেছে। কারণ কোনোটা আছে যেটা গড়তে হবে, বিল্ড করতে হবে। বিল্ড যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের বডিটা আমাদের যেরকম আছে সেরকম থাকবে না। আবার কোনোটা আছে সেটাকে ভাঙতে হবে, ভেঙে একেবারে ক্ষুদ্র করে, যেমন আমরা ভাত খাই, কথা আমরা বলতে চাই আমরা ভাত খাই, এই ভাতটা যদি আমাদের এই মুখের ভিতরে দেওয়ার পরে আমাদের পেটে চলে যায়, তো ঠিক ওইরকম শক্ত শক্ত ভাত যদি পেটের ভিতরে চলে যায়, হ্যাঁ, তাহলে এটা কিন্তু কোনো কাজে আসবে না। তারপরে আমরা মাছ, গোস্ত, এরকম অনেক কিছুই খাই। এই খাবারটা আমাদের মুখ দিয়ে যখন যাবে তখন এটাকে চিবায়া একদম নরম করা হবে, তারপরে স্টোমাকে যাবে, ওইখানে হজম হবে, তারপরে ইন্টেস্টাইনে যাবে, সেখানে এটা অ্যাবজর্ব হবে। এই প্রক্রিয়াটা যদি কমপ্লেক্স টু স্মলার এই পদ্ধতি বডির মধ্যে না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তাহলে এই মেটাবলিজমের মাধ্যমে কিন্তু এই কাজটা সম্ভবপর করা হচ্ছে। তাহলে আমরা এখানে এই মেটাবলিজম দুই রকমের পেলাম, একটা হচ্ছে অ্যানাবলিজম, আরেকটা হচ্ছে ক্যাটাবলিজম। হোমিওস্টেসিস is the ability to maintain a relatively stable internal state that persists despite changes in the outside world. An example of homeostasis is the maintenance of a constant blood pressure in the human body through maintenance of normal range of function of the hormonal, neuromuscular and cardiovascular system. This maintenance of blood pressure needed for body function despite changes of environmental and person's activity level and position. তাহলে এখানে বলা হয়েছে যে আমরা অনেক সময় দেখা যায় যে দৌড়ায় আসি বা পরিশ্রম করি, তো এই যে পরিশ্রম করার পরে আমাদের বডির মধ্যে ব্লাড প্রেশার, টেম্পারেচার, পালস, হ্যাঁ, এগুলি কিন্তু এত পরিমাণে মানে একটা রেঞ্জের মধ্যে থাকে, হ্যাঁ, যে রেঞ্জটা অর্থাৎ এটা একটা নর্মাল রেঞ্জ। এই নর্মাল রেঞ্জে যখন থাকে তখনই আমরা বলি যে আমাদের বডি বাহিরের সাথে
সম্পর্ক রেখে বা তাল মিলিয়ে আমাদের বডি ইন্টারনাল অবস্থা যেভাবে চলতেছে বা ইন্টারনালি যা যা প্রয়োজন সেটাকে নর্মালি সাপ্লাই দিচ্ছে। এই যে নর্মালি বাহিরের সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে বডির ভিতরের ইন্টারনাল অর্গানগুলি বা ইন্টারনাল কাজগুলি ঠিকমতো সম্পূর্ণ হচ্ছে, এই সম্পূর্ণ হওয়াটার নামই হচ্ছে হোমিওস্টেসিস। আদার এক্সাম্পল, পারমিট দ্য মেনটেনেন্স অফ বডি টেম্পারেচার উইদিন এ ন্যারো রেঞ্জ। তাহলে এটাও ঠিক এই কথাই বলছে, আমি যেটা বললাম যে আমাদের এত কিছুর পরেও আমরা সারা দিন কাজকর্ম করি, তারপরেও কিন্তু আমাদের বডিতে হঠাৎ করে জ্বর সর্দি কাশিগুলো লেগে যায় না। এর মানে হলো যে বডি আমাদেরকে হোমিওস্টেসিসের মাধ্যমে এটাকে সবসময়ই মেনটেন করতেছে। ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে একটা সম্পর্ক বজায় রেখে আমাদের বডিটাকে অর্থাৎ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। এই নিয়মিতভাবে চালিয়ে যাওয়া যে প্রসেস সেটার নামই হচ্ছে হোমিওস্টেসিস। তাহলে এখানে আমরা ডেফিনেশনে যা দেখছিলাম যে হোমিওস্টেসিস ইজ দ্য এবিলিটি টু মেনটেন এ রিলেটিভলি স্টেবল ইন্টারনাল স্টেট, অর্থাৎ রিলেটিভলি স্টেবল ইন্টারনাল স্টেটটা বজায় রাখা, দ্যাট পারসিস্ট ডেসপাইট চেঞ্জেস ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড। বাহিরে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, তারপরেও কিন্তু আমাদের ভিতরের ইন্টারনাল পরিবেশে মানে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বাহিরের সাথে আমাদের ইন্টারনাল পরিবেশের খাপ খাইয়ে চলার যে পদ্ধতি সেটি হচ্ছে হোমিওস্টেসিস। নাও গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ছোট বাচ্চা তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে এই যে এখানে ছোট থেকে বড়, অর্থাৎ একটা ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাটা 5 বছর পর কিন্তু এরকম ছোটই থাকবে না, সে কিন্তু আস্তে আস্তে বড় হবে। তাহলে কীভাবে বড় হবে? এই বড় হওয়াটাই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। শুধু সে বড় হবে না, শুধু তার হাত পা বড় হবে না, তার মধ্যে কিন্তু চিন্তা, বুদ্ধি এগুলোর বিকাশ ঘটবে। এই যে এভাবে বৃদ্ধি হওয়া সেটার নামই হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে বলা হচ্ছে যে অর্গানিজম গ্রো অ্যান্ড ডেভেলপ অ্যাকর্ডিং টু স্পেসিফিক ইনস্ট্রাকশন কোডেড ফর বাই দেয়ার জিন। এবং আমরা দেখে থাকব যে এই যে বড় হওয়ার, ছোট থেকে বড় হওয়ার যে পদ্ধতিটা, সেটা কিন্তু একটা জিনের মাধ্যমে, অর্থাৎ তার নিউক্লিয়াসের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে যে জিনটা আছে সেই জিনেরই একটা বৈশিষ্ট্য বা কোডের যে কোডটা সেট করা আছে সেইভাবেই কিন্তু সে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দিস জিন প্রোভাইড ইনস্ট্রাকশন দ্যাট উইল ডিরেক্ট সেলুলার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ensuring that a species young will grow up to exhibit many of same characteristics as its parents. তাহলে একটা ছোট বাচ্চা আস্তে আস্তে সে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বড় হওয়ার পিছনে ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের জিনের। এই জিনটাই কিন্তু আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে আমরা সেভাবেই বড় হচ্ছে, বা ছোট বাচ্চারা সেভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে এভাবেই কিন্তু আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা আলোচনা করছি রিপ্রোডাকশন নিয়ে। তো রিপ্রোডাকশনের এখানে দুটা চিত্র এখানে দেওয়া আছে। একটা চিত্র এখানে একটা লম্বা সরু একটা বস্তু, এবং সেখানে মাঝখানে আবার একটু কাটার মতো আরেকটা চিত্র। এখানে একটা বস্তুর উপরে আরেকটা জিনিস মনে হয় কিছু একটা বিদ্ধ হয়ে আছে। তো এই দুই চিত্রে কি বলছে আমরা একটু দেখি যে লিভিং অর্গানিজমস ক্যান রিপ্রোডিউস দেমসেলভস টু ক্রিয়েট নিউ অর্গানিজম। প্রত্যেকটা লিভিং অর্গানিজম কিন্তু
নতুন আরেকটা অর্গানিজম তৈরি করে। রিপ্রোডাকশন ক্যান বি আইদার অ্যাসেক্সুয়াল ইনভলভিং এ সিঙ্গেল প্যারেন্ট অর্গানিজম। তো এই থিওরিতে আছে একটা হচ্ছে যে অ্যাসেক্সুয়াল থিওরি, যেখানে কোনো ধরনের যৌন সঙ্গম ব্যতীতই সেটা আরেকটা অর্গানিজম তৈরি হবে, এটা একটা। আরেকটা হচ্ছে সেক্সুয়াল বা রিকোয়ারিং টু প্যারেন্ট। এখানে সেক্সুয়াল অবস্থায় মা এবং বাবা অর্থাৎ মাতা পিতার প্রয়োজন, দুইজন প্যারেন্টের প্রয়োজন, তাহলেই এই দুটা প্রক্রিয়া সংগঠিত হবে। ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন টু প্যারেন্ট অর্গানিজমস প্রডিউস স্পার্ম অ্যান্ড এগ সেল। তাহলে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুইটা প্যারেন্ট অর্গানিজমরা তারা স্পার্ম এবং এগ সেল তৈরি করবে, কন্টেনিং হাফ অফ দেয়ার জেনেটিক ইনফরমেশন। এবং এই স্পার্ম বা এগ সেলের মধ্যে হাফ অফ জেনেটিক ইনফরমেশান থাকবে, অর্থাৎ মায়ের পক্ষ থেকে এবং বাবার পক্ষ থেকে জেনেটিক ইনফরমেশান হাফ হাফ করে আসবে। অ্যান্ড দিস সেল ফিউজ টু ফর্ম এ নিউ ইন্ডিভিজুয়াল উইথ এ ফুল জেনেটিক সেট। তারপরে এই যে নতুন একটা সেল তৈরি হলো সেটাই কিন্তু আবার একটা ফুল জেনেটিক সেটে রূপান্তরিত হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফার্টিলাইজেশন। দিস ইজ কল্ড ফার্টিলাইজেশন। ওকে শিক্ষার্থীরা, এগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যেগুলি বলতেছি। দেন রেসপন্স। এখানে তোমরা দেখো, এটা তোমাদের বাড়ির আশেপাশে এই গাছটা নিশ্চয়ই তোমরা খুব দেখিচ্ছ এবং এটা মনে থাকার কথা তোমাদের সবারই, যেটা একটা গাছ। এই গাছটাকে আমরা বলে থাকি লজ্জাবতী গাছ। এটা তোমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড়ের পাশে দেখবা, অথবা রাস্তার পাশে এই গাছটা প্রায় দেখতে পাওয়া যায়। এটাতে যদি টাচ করা হয় তাহলে কিন্তু এই পাতাগুলি, সবগুলি পাতা সংকুচিত হয়ে যাবে। টাচ করলে যতটা জায়গায় টাচ করবা ততটা পাতা সংকুচিত হয়ে যাবে। দেখো গাছেরও কিন্তু এই যে মানে আমরা বলি যে তাদের যদি মানে জীবন না থাকে তাহলে তারা কীভাবে এরকমভাবে টাচ করার সাথে সাথে তারা সংকুচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে রেসপন্স। আমরা রেসপন্স বলতে এটাই বুঝতেছি, এটা একটা ভালো একটা উদাহরণ যে একটা গাছকে টাচ করার সাথে সাথে সে সংকুচিত হয়ে যাচ্ছে। লিভিং অর্গানিজম শো ইরিটেবিলিটি, মিনিং দ্যাট দে রেসপন্ড টু স্টিমুলাই অর চেঞ্জেস ইন দেয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ তারা তাদের এই পরিবেশে যখনই যাবে তখন তাদের যেই আঘাতটা করা হবে অথবা যে স্টিমুলেশনটা দেওয়া হবে, উদ্দীপনাটা দেওয়া হবে, এতে করে তারা সেই উদ্দীপনার প্রতি তারা রেসপন্স করবে। দিস ইজ রেসপন্স। এই রেসপন্সটা মানে তখন এরকম হতে পারে, আমি যদি ঠান্ডায় থাকলে আমার শরীর একদম গা শিরশির করে উঠবে, আমার গায়ে ঠান্ডা লাগবে। বাতাসে যদি থাকি তাহলে আমার গায়ে ঠান্ডা লাগবে। গরমে যদি থাকি তাহলে সেটাও আমি অনুভব করব। এই যে অনুভূতি, সেটা গাছপালা, মানুষ সবাই কিন্তু সেই অনুভূতিটা পায়। এটার নামই হচ্ছে রেসপন্স। নাও ইভলিউশন। এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো যে এখানে চিত্রে 4 জন মানুষ এখানে দেওয়া আছে। প্রথম মানুষ থেকে নিয়ে সর্বশেষ, এটার একটু বিবর্তনটা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো যে বিবর্তনের মাধ্যমে মানুষ কোন জায়গায় চলে আসছে। তাদের পরনে কিছুই নেই, তার পরনে কিছু নেই, আচ্ছা তার পরনে আজ কিছু নেই, বাট একটা শলা আছে, বা এটাকে আমরা তীর বল্লম বা এরকম কিছু বলতে পারি, এরকম একটা কিছু আছে। পরবর্তী আরেকজন দেখো কিছু একটু পড়া আছে, আবার তার হাতে বই আছে।
হ্যাঁ, এন্ড নেক্সট একদম শেষের দেখো এখানে প্যান্ট, টি শার্ট, তারপরে জুতা। আবার দেখো সে কি করছে, তার কাজটা হচ্ছে সে মোবাইল দিয়ে নিজের ছবি সে নিজে উঠাচ্ছে, অর্থাৎ সেলফি উঠাচ্ছে। তাহলে এই যে বিবর্তন, মানুষের যে বিবর্তন কোন পর্যায়ে এবং কিভাবে হচ্ছে, হ্যাঁ, সেটাই হচ্ছে ইভলিউশন। Populations of living organism can undergo evolution, meaning that the genetic makeup of a population may change over time. অর্থাৎ প্রতিদিনই কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। মানুষের এই জিনটা প্রতিদিনই একের পর এক পরিবর্তনের দিকে যাচ্ছে, অর্থাৎ ওই জিনের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনের সূত্রপাত। The process by which new species or populations of living things develop from pre-existing forms through successive generation. তাহলে সে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে সে মানে অন্য আরেকটা অবস্থার মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ উন্নতির দিকে চলে যাচ্ছে। তো এই উন্নতিটাই হচ্ছে ইভলিউশন, অর্থাৎ মানুষের উন্নতি, এটাকে ইভলিউশন বলা হয়ে থাকে। দেন অ্যাডাপ্টেশন, চিত্রের মধ্যে এখানে দেখো যে অ্যাডাপ্টেশন আমরা একটা যেটা বলেছি সেখানে কি কি আছে, এখানে 3 ধরনের প্রাণীকে এখানে দেখানো হয়েছে। তো এই প্রাণীগুলি নিশ্চয়ই এগুলি সবগুলি হয়তো আমাদের এই জল, স্থল, এগুলির মধ্যে ঘুরে ফিরে কিন্তু এই প্রাণীগুলি অবস্থান করতেছে। তো এর অবস্থান, তাহলে অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে আমরা মানে কিভাবে খাপ খাওয়াই থাকি। আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছু নিয়ে আমাদের খাপ খাইয়ে থাকার নামে কিন্তু অ্যাডাপ্টেশন। The process by which a species becomes fitted to its environment. আমাদের পরিবেশে আমরা মানুষ বেঁচে আছি, চাঁদে আমরা জানি যে চাঁদে মানুষ নেই বা অন্য কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না। কেন বাঁচতে পারে না? কারণ সেখানে মানুষ বা অন্য কোনো প্রাণী বাঁচার মতো যা যা থাকার কথা ছিল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলি নাই, যে কারণে সেখানে সেই কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। বাট আমাদের পৃথিবীতে এমন একটা পরিবেশ আছে যেখানে এই সবগুলি প্রাণী কিন্তু আমরা বেঁচে থাকতে পারি, হয় পানিতে, না হয় ডাঙ্গায়, যে কোনো জায়গাতেই হোক না কেন আমরা আমাদের চারপাশে অন্যান্য যেসব প্রাণী আছে সেগুলিকে নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। তো সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন, দ্য প্রসেস অফ চেঞ্জ by which an organism or species becomes better suited to its environment. তাহলে এই প্রাণীগুলি যখন তার জায়গাতে বেঁচে থাকার জন্য একটা ভালো সুন্দর জায়গা পাবে বা বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখন এটাকে আমরা অ্যাডাপ্টেশন বলব। আমরা অনেক সময় প্রচণ্ড গরমে মধ্যে দেখা যায় যে একজন মানুষ তার এত বেশি হাহাকার হয় না, অথবা কোনো কোনো দেশ যেখানে বেশি শীত সেখানকার মানুষটিকে খুব স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতেছে। তো এই যে এত শীতের মধ্যে তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারতেছে, সেটাই হচ্ছে তার অ্যাডাপ্টেশন। আমরা যে আলোচনাগুলি করলাম, অর্থাৎ লাইফ সম্পর্কে আমরা বেশ কিছু বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করেছি। তো সেগুলি আমরা নিজেরা পড়ব, দেখব, এবং আমরা যদি চাই তাহলে এখানে রেফারেন্স দেওয়া আছে, আমরা সেখান থেকে এই বিষয়গুলি আরও জানার যদি আমরা আরও চেষ্টা করি তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো। তোমরা এই রেফারেন্সগুলি খুঁজবে এবং সেখানে আরও তোমাদের জন্য আরও অনেক তথ্য আমি আশা করি তোমরা এখান থেকে পাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদের সাথে
আমাদের লাইফ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো এই লাইফ সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় আমরা আলোচনা করেছি। প্রথমে আমরা বলেছিলাম যে লাইফ কি বা জীবনটা কি। তো সেটা আমরা বলেছি তোমাদেরকে, আমাদের একটা জীবন, এই জীবনটা কিন্তু একটা ক্ষুদ্র একটা জিনিস থেকে তৈরি। যেমন একটা সেল দিয়ে কিন্তু এই জীবনটা তৈরি হয়েছে প্রথম। তো সেল থেকে কিন্তু কোটি কোটি সেলের মাধ্যমে আমাদের একটা দেহ তৈরি হয়েছে। তো এই সেলের মধ্যে, প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু তার নিজে চলার মতো করে ক্ষমতা দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা যা যা করে থাকি পৃথিবীতে সকল কিছু কিন্তু এই সেলের মধ্যে বলে দেওয়া আছে। অর্থাৎ এই সেল আমরা যেমন খাই দাই, আমরা যেমন মানে চলাফেরা করি, আমরা রিপ্রোডাকশন করি, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপড হয়, আমাদের মেটাবলিজম হয়, আমরা রেসপন্স করি, এভরিথিং, অর্থাৎ এই সকল বিষয়গুলি কিন্তু এই সেলের মধ্যে বলা হয়েছে। এবং এই লাইফটাকে আমরা শুধু লাইফ কাকে বলবো, যে আমাদের লাইফটা একটা ইনঅর্গানিক ম্যাটার থেকে যদি আমরা আলাদা করতে চাই, নিশ্চয়ই তাহলে এটার কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের লাইফটাকে, অর্থাৎ ইনঅর্গানিক ম্যাটার থেকে আমাদেরকে আলাদা করেছে। এর মধ্যে আমরা আলোচনা করেছি বেশ কিছু জিনিস, যেমন একটা লাইফ গঠন করতে হলে তার অর্গানাইজেশন লাগবে, তার সুন্দর করে তার মধ্যে সকল কিছু সুবিন্যস্ত থাকবে। তারপরে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মেটাবলিজম, তার রেসপন্স, তার রিপ্রোডাকশান, অ্যাডাপ্টেশন, এভরিথিং এই লাইফে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম সেগুলি তোমরা আমাদের এই ভিডিওটি দেখে তোমরা এই সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। আমরা একটু রেফারেন্সও এখানে দিয়েছি, সেই রেফারেন্সগুলিও তোমরা যদি খোঁজাখুঁজি করো তাহলে সেখান থেকেও তোমরা আরও বেশি কিছু নিতে পারবে। তো আমরা আশা করি যে ভিডিওটা তোমরা দেখবে। আর যদি তোমাদের এই বিষয়ে কোনো ধরনের কোয়ারি থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে আমাদেরকে জানাতে পারবে। আমরা তাহলে তোমাদের সেভাবে আমরা উত্তর দিয়ে দিব। আর এখানে তোমরা দেখেছো আমরা কিছু অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টগুলি যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলি তোমরা অ্যাসাইনমেন্টের অনুযায়ী অ্যাসাইনমেন্টটা তোমাদের কাজ সম্পন্ন করে পাঠিয়ে দিবা। আশা করি আমার এই ক্লাস থেকে তোমরা মোটামুটি উপকৃত হবে। আর তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের সার্থকতা। তোমরা এতক্ষণ ক্লাসে আমার সাথে ছিলে, সেই জন্য তোমাদের সবাইকে আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। তোমরা আগামী ক্লাসেও, পরবর্তী ক্লাসে আমাদের সাথে এভাবে থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাক, সুস্থ থাক।